রাত যখন 3টে বাজে, হঠাৎ রাস্তায় কুকুরদের চিৎকারে অজয়ের ঘুমটা জাস্ট ভেঙে গেল। আমি তখনও রাত জেগে অফিসের প্রজেক্ট শেষ করা এতটাই ব্যস্ত ছিলাম যে কুকুরদের চিৎকারে কোনো রকমের গুরুত্ব দিইনি। হঠাৎ একটা গাড়ি স্টার্টের আওয়াজে অজয় জানলাটা দিয়ে যখন মুখটা বাড়িয়ে দেখলো, কতগুলো লোক কাউকে যেন কালো চাদর মুড়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। তখন দৌড়ে এসে অজয় আমাকে পুরো ঘটনাটা বলল, কিন্তু আমরা ফ্ল্যাটের দরজা খুলে তেমন কাউকে দেখতে পেলাম না। আবার নিচে নেমে যে দেখবো সেই সাহসটা পর্যন্ত হলো না। শুধুই মনে হতে থাকলো আমাদের জানলার নিচে কেউ যদি ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে। কারণ ও যখন জানলা বন্ধ করছিল তখন বোধহয় ওরা কোনো শব্দ পেয়ে আমাদের জানলার দিকে তাকাতেই অজয় চোখাচোখি হয়ে পড়ে। যদিও অজয় কাউকে চিনতে পারেনি, কারণ ওদের মুখ থেকে শুরু করে সম্পূর্ণটাই কালো চাদর দিয়ে মোড়া, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। কি ভয়াবহ! সকালে ঘুম থেকে উঠে সবারই তাড়া থাকে। আমরা দুজনেই দুজনের কাজ সেরে বেরিয়ে পড়ি একসাথেই অফিসে। আমরা শুধু বেরোই একসাথে, কিন্তু ও যায় বাসে আর আমি ধরি ট্রেন। আজ অবশ্য অন্য দিনের থেকে সম্পূর্ণটাই আলাদা, কারণ আজ আমার ভালোবাসার মানুষের সাথে আর থাকা হচ্ছে না। আমরা তাই আলাদা হওয়ারই সিদ্ধান্ত নিলাম। এইসব কথা ভাবতে ভাবতেই আমি ট্রেনে উঠলাম। আমার এখনো মনে পড়ে আমাদের বিয়ের পর যখন ওর প্রথম গ্রামের বাড়িতে পা দিয়েছিলাম, তখন কত আত্মীয়, বন্ধু বান্ধব, বাবা মা, কাকা কাকিমা সবাই কেমন আমার সাথে আপন হয়ে গিয়েছিল। যখন ওর গ্রামের বাড়ি থেকে ফিরলাম, তার 6 মাসের মধ্যেই আমি জানতে পারলাম অজয়ের সাথে পূর্বিতার একটা সম্পর্ক আছে। আজ অজয়ের বিয়ে। ওরা বিয়ে করে ওদের 6 বছরের মেয়ে নিশাকে নিয়ে এই ফ্ল্যাটেই উঠবে। এই ঘটনাটা জানতে পারায় আমি ওর বাবা মাকে ফোন করেছিলাম, কিন্তু যোগাযোগ করতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে আমি ওর গ্রামের বাড়িতে যাই। কিন্তু ওখানে গিয়ে ওর বাবা মা, আত্মীয় স্বজন কারোর কোনো খোঁজ পাইনি। ওই বাড়িতে নাকি ওরা কিছুদিনের জন্য ভাড়া ছিল। অর্থাৎ আমার বিবাহিত জীবনটার আপাত মস্তক সম্পূর্ণটাই মিথ্যে দিয়ে মোড়া। তাই আমি বিবাহিত জীবন থেকে বেরোনোর সিদ্ধান্ত নিলাম। অবশ্য আমার বাড়ির লোক প্রথমে অবাক হয়েছিল, কিন্তু পরে আমার বিবাহিত জীবন সম্পর্কে বিচ্ছেদের সিদ্ধান্ত জানানোতে ওরা সম্মতি জানালো। বাড়ি ফেরার পরের দিন খবরের কাগজে গতকালের ঘটনাটা বেরিয়েছে। আসলে আমাদের ফ্ল্যাটের ঠিক 2 বাড়ি পরেই আশা বলে একটা অনাথ আশ্রম আছে। সেখানে এর আগেও নাকি অনেক শিশুই পাচার হয়েছে, তবে তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। আর ওই সব শিশুগুলো যে পাচার হয়েছে তা কোনোভাবেই জানায়নি কর্তৃপক্ষ। ওই শিশুটাকে আগের দিন দত্তক নেবে বলে যারা কথা বলে গিয়েছিল, তারাই, যেহেতু বাচ্চাটা চুরি হয়েছে তাই জন্য তার বাবা মা থানায় গিয়ে ডায়েরি করে। আমার বাবা ওই থানারই ওসি। বাবার কাছে জানতে পারলাম যারা নাকি বাচ্চা চুরি করে তারা ওই বাচ্চাগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বাজারে বিক্রি করে। তবে এদের পেছনে যে বড় মাথা আছে সেটাকেই পুলিশ খুঁজছে। এদিকে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে বলে মা আমাকে বেরোনোর জন্য তাড়া দিয়ে যাচ্ছে। যতই তাড়াতাড়ি করি না কেন সেই অফিসে পৌঁছতে দেরি হয়ে যায়। এদিকে আজ যে আমার অফিসের কলিগ প্রভার জন্মদিন, তা একদমই ভুলে গিয়েছিলাম। কি যে করব। সেদিন অফিসের দিনটা খুব ভালোভাবে কেটে গেল। প্রভা আর কয়েকজন মিলে ঠিক করলাম চাঁদিপুরের দিকে শুক্রবার রাতে গাড়ি করে আমরা ঘুরতে যাব জন্মদিন উপলক্ষে।
আমি প্রথমে যেতে রাজি না হলেও ওরা জোর করায় আমি যাব বলেই ঠিক করলাম। অফিসের কাজের চাপে আর ঘুরতে যাওয়ার আনন্দে আমি বাচ্চা কিডন্যাপের ব্যাপারটা পুরোটাই ভুলে গেছিলাম। এদিকে ঘুরতে যাওয়ার সময় যত দিন এগিয়ে আসছে আমার মনে আনন্দ থাকলেও মানসিকভাবে শান্তি পাচ্ছি না আমার ফেলে আসা জীবনের জন্য। যাই হোক, আমরা বিকেলে অফিস শেষে সবাই মিলে চাঁদিপুরের জন্য বেরোলাম। আমরা যখন বেরিয়েছি ওখানে পৌঁছতে বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আমরা চাঁদিপুরের যেই জায়গায় উঠেছি সেই জায়গাটা একদমই নির্জন, সামনেই সমুদ্র আর দূরে দূরে অনেকগুলো বাড়ি। যাই হোক, আমরা সবাই হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে দেখলাম সবাই খুব ক্লান্ত, তাই কেউ আর জলে নামতে চাইল না। কিন্তু আমার আর ঘরে বসে থাকতে ভালো লাগছিল না বলে আমি একাই বেরিয়ে পড়লাম। সমুদ্র সৈকত ধরে হাঁটতে হাঁটতে আর একটা হোটেলের কাছাকাছি যখনই পৌঁছই একটা গাড়ি এসে থামলো এবং সেখান থেকে কয়েকজন লোক মিলে একটা মেয়েকে জোর করে ধরে হোটেলে নিয়ে চলে গেল। আমিও লুকিয়ে লুকিয়ে ওদের পেছনে পেছনে যেতে লাগলাম। ওখানে গিয়ে দেখলাম মেয়েটা অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে আর ওকে করাত দিয়ে বুক আর পেট বরাবর চিরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বের করে নিচ্ছে। এই কাজটা করছে আমারই ভালোবাসার মানুষ অজয়। আমি তখন ওই দৃশ্য দেখে ওই জায়গা থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার সময় আমার হাত লেগে টেবিলে রাখা গ্লাসটা মাটিতে পড়ে যায়। সেই শব্দেই ওরা ঘুরে আমাকে দেখতে পায় কিন্তু ধরতে পারে না। আমি যখন হোটেলে ফিরে বাবাকে ফোন করে সবটা জানাই। বাবা পুলিশ ফোর্স নিয়ে যতক্ষণে আসছে ততক্ষণে অজয় আর তার সঙ্গীরা আমাদের ওপর চড়াও হলেও আমাকে খুঁজে পায়নি। তারপর অজয়রা পালিয়ে যাওয়ার সময় পুলিশরা ধরে ফেলে। পুলিশ জানতে পারে অজয়ের আসল নাম অহর্নিশ চ্যাটার্জি এবং পূর্বিতা বলে যেই মেয়েটিকে অজয় বিয়ে করে সে হলো অহর্নিশেরই সহকর্মী। আশা করি আমাদের এই গল্পটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে কাটানোর জন্য। এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের যদি কোনো গল্প লেখা থাকে বা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আমাদের। আপনাদের আশীর্বাদ হোক আমাদেরই পাথেও।